আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 18টি মাখরাজ, 29টি অক্ষরের মোট 18টি মাখরাজ আপনারা একসঙ্গে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এখানে এই ভিডিওর মধ্যে আমি মাখরাজ কাকে বলে, মাখরাজের উচ্চারণ করার নিয়ম কি, এবং 18টি অক্ষরের মাখরাজ কোন অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা আমি ক্লিয়ার করে দেবো। চলুন আমরা কিতাবে যাই। সর্বপ্রথম আমরা এখানে 29টি অক্ষরের 18টি মাখরাজ, মাখরাজ মানে কি, উচ্চারণের উৎপত্তি স্থল, সেটা এখানে ব্র্যাকেট করে লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটে। তার আগে আমরা জানবো মাখরাজ কাকে বলে। মাখরাজুন এটা আরবি শব্দ, এর মানে হলো উচ্চারণের উৎপত্তি স্থল। অর্থাৎ প্রত্যেকটা অক্ষরের একটা উচ্চারণের জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো মাখরাজ। বাহির হওয়ার জায়গা, বাংলায় থেকে যতটুকু বোঝা যায় যে বাহির হওয়ার জায়গাকে বলা হয়। যে অক্ষরটা কোন জায়গায় থেকে, অক্ষরের আওয়াজটা কোন জায়গায় থেকে উচ্চারণ হয়, বাহির হয়। মাখরাজ আদায় করতে গেলে নিয়ম কি, অক্ষরটা কিভাবে আমি আদায় করব। প্রতিটা অক্ষরকে আপনি যে অক্ষরের মাখরাজ আদায় করবেন সেই অক্ষরটাকে আপনি সাকিন করে দেবেন। যেমন মনে করে নেন হা, এই হাটাকে সাকিন করে দেন আর শুরুতে হামজা নিয়ে আসেন, সেটা জাবার আলা হোক বা জের আলা হোক বা পেশ আলা হোক। এবার পড়েন আহ, হামজা হা জাবার আহ, বা হামজা হাজের ইহ, হামজা হাফেশ উহ। এখানে যদি এইভাবে উচ্চারণ না করা হয়, শুধু যদি হা হা করা হয়, তাহলে হার মাখরাজ হবে, তার সাথে আলিফের মাখরাজ চলে আসছে। বা আইন যদি এইভাবে উচ্চারণ না করা হয়, যে হামজা আইন জাবার আ, এইভাবে যদি না করা হয়, শুধু আইন আইন করা যায়, তো আইন উচ্চারণ করতে গেলে তিনটে অক্ষরের উচ্চারণ হচ্ছে। আইন তো লিখতে গেলে এইরকম লিখতে হবে, আইন ইয়া নুন জাবর আইন। তাহলে এখানে ইয়ারও মাখরাজ আদায় হচ্ছে, নুনেরও মাখরাজ আদায় হচ্ছে, আইন স্পেসিফিক আইনের মাখরাজ কিন্তু আদায় হচ্ছে না। সেই জন্য যে কোনো মাখরাজ আমি পড়াবো, আপনাকে বলে দেবো প্রত্যেকটা মাখরাজ উচ্চারণের নিয়ম হলো এটা। আপনি মুখস্থ করে নেন যে ওই অক্ষরটাকে সাকিন করে দিয়ে শুরুতে হামজা নিয়ে আসতে হবে। সেটা হামজা জাবার আলা হোক, জের আলা হোক, পেশ আলা হোক, কোনো ব্যাপার নয়। আশা করি এই জিনিসটা আপনাদের শিক্ষক বুঝিয়েছেন, আমিও বুঝিয়ে দিলাম, ক্লাস টিচারও এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছেন। এখন চলেন প্রথম মাখরাজ দেখি। দেখেন এই তিনটে মাখরাজ, প্রথম মাখরাজ, দ্বিতীয় মাখরাজ, তৃতীয় মাখরাজের সম্পর্ক গোলার সাথে। তাই এই 6টা অক্ষরকে হুরুফে হালকি বলা হয়। হালাক মানে গোলা। এই গোলার শুরু অংশ নিচের দিকে, তারপরে একটু উপরে মাঝখান, তারপরে উপরে শেষ। তো গোলার শুরু থেকে উচ্চারণ হয়, হালাক বা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হয় হামজা হা। তাহলে কি বলতে হবে? আহ। হার মাখরাজ আদায় করতে গেলে কি হতে হবে? আহ, আহ। এখান থেকে একদম এই খালা জায়গা থেকে হামজা আ, আ। দ্বিতীয় মাখরাজ হলো আইন হা, গলার মাঝখান থেকে উচ্চারণ হয়, হামজা আইন জাবার আ, হামজা হা জাবার আহ। ছোট হা গলার শুরু থেকে, আর মানে বড় হা গলার মাঝখান থেকে। তৃতীয় মাখরাজ হলো গইন খ, হালাক বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারণ হয়। যেমন আগো, আখ, একদম শেষ ভাগ থেকে, এখান থেকে আগো, আখ, গলার দিক থেকে একদম এই ওপরের মুখের দিক থেকে। 4 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ হলো কফের। কফের মাখরাজ হলো জিভের একদম গোড়ায় চলে যাবেন, গোড়াটা উপরের তালুতে লাগবে। জিভের একদম গোড়া, এই ধরুন জিভ, এই গোড়া, এই জিভের গোড়াটা মনে করেন উপরের তালুতে লাগবে। আক আ, আক আ। এটা হুরুফে কলকলার মধ্যে একটা আক আ। এটা কফের মাখরাজ। জিভের গোড়া তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হয়, 2 নক্তাওয়ালা কফ। এটা বুঝে নিলে কিন্তু খুব সহজ, আপনি বুঝে বুঝে মুখস্থ করবেন। যে যেমন আইন হা, গইন খ, হামজা হা, এটা গলার কোন কোন জায়গা থেকে উচ্চারণ হয়, একবার বুঝে নিলে হয়ে গেল। শুরুতে হামজা হা, মাঝখানে আইন হা, শেষে গইন খ। ওরকম কফের মাখরাজ জিভের থেকে সম্পর্ক, জিভের একদম গোড়া উপরের তালু। তারপরে চলে আসুন কাফ। এই কাফের মাখরাজ হলো এই জিভের গোড়ায় থেকে একটু সামনের দিকে সরে আসতে হবে, একটুখানি সামনের দিকে সরে এসে ওপরের তালুতে লেগে উচ্চারণ হয়। তাহলে জিভের গোড়া থেকে একটু সামনের দিকে আগে বেড়ে ওপরের তালুতে লেগে উচ্চারণ হয় কাফ। তেমন উচ্চারণ কি করতে হবে? আক, একটা ছোট্ট হাওয়া বেরিয়ে আসবে, আক, আক। এটা 6 নম্বর মাখরাজ। তাহলে 5টা মাখরাজ হয়ে গেল অলরেডি। 6 নম্বর মাখরাজ হলো জিম শিন ইয়া। জিভের মাঝখানে চলে আসেন, মাঝখানটা উপরের তালুতে লেগে উচ্চারণ হবে জিম শিন ইয়া। আজ, আশ, আই, এরকম ভাবে। 7 নম্বর মাখরাজ দদ। এটা জিভের কিনারার সাথে সম্পর্ক, জিভের কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে। জিভের এই কিনারা, সেটা ডান কিনারা হতে পারে, বাম কিনারা হতে পারে। এই জিভের কিনারা, সেটা ডান দিকে হোক বা বাম দিকে হোক, মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় দদ, আদ্দ, আদ্দ। এই জিভের কিনারা গিয়ে আমার মাড়ির দাঁতের গোড়াতে লাগছে। মাখরাজটা উচ্চারণ করতে গেলে একটু কঠিন লাগে, যার যতটুকু হয় করার চেষ্টা করবেন। এবার লাম, 8 নম্বর মাখরাজ। জিভের আগার কিনারা, একটা জিভ, জিভের আগা,
তার সাইডের কিনারা, সেটা এ কিনারা হোক এ কিনারা হোক, এই জিভের আগার কিনারা সামনের উপরের দুই পাশের দাঁতের, সামনের উপরের দাঁতকে সানায় উলিয়া বলা হয়, সামনের উপরের দুই দাঁত দাঁতের পাশে যেটা আছে, এ পাশে হোক বা এ পাশে হোক, এর গোড়ায় লেগে উচ্চারণ হয়। সামনের একদম দেখবেন যে দুটো দাঁত আছে, এই দাঁতের পাশের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় কোথায়? জিভের আগার কিনারাটা, সেই এ কিনারা হলে এপারে, এই কিনারা হলে এপারে। আল, আল, হামজা লাম জবর আল, দেখবেন দাঁতের গোড়ায় লাগছে, সামনের উপরের দাঁতের পাশে। 9 নম্বর মাখরাজ হলো নুন। এটার সম্পর্ক জিভের আগার সাথে, জিভের আগাটা উপরের তালুতে টক্কর লাগবে, একদম সোজাসুজি। আন, আন, আপনি দেখেন আপনার জিভের আগাটা উপরের তালুতে লেগে যাচ্ছে। আন, হামজা নুন জবর আন। 9 নম্বর মাখরাজ হলো নুনের মাখরাজ, জিভের আগা তার বরাবর উপরের তালুতে লেগে উচ্চারণ হয়। 10 নম্বর মাখরাজ র। এটাও জিভের আগার সাথে সম্পর্ক, কিন্তু জিভের আগার উল্টো পিঠটা, জিভটা এরকম থাকবে, ঘুরে গিয়ে ওই উল্টো পিঠটা উপরে লাগবে। আর, আর আপনার জিভ দেখেন ঘুরছে, ঘোরাতে গিয়ে যেন আবার আর না হয়ে যায়। আর, আর ধরে নিতে হবে জিভটা, জিভের আগার উল্টো পিঠ উপরের তালুতে লেগে উচ্চারণ হয় র। আচ্ছা, তাহলে জিভের আগার সাথে কতগুলো সম্পর্ক, এগুলো মুখস্থ স্টেপ বাই স্টেপ করে নিলে জীবনে ভুলবেন না। ত, দাল, তা, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। জিভের আগা সামনের উপরের দুই দাঁত, এই সানায়াস উলিয়া যেটা, এর গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। আত, আদ, আত। ত আর তার মধ্যে পার্থক্য, তটা পুর হবে, তাটা বারিক হবে। আত, আর তটা আত, আত। যেহেতু ত পুর অক্ষর, খুস্র জগতিন কিজের মধ্যে, তাহলে জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয় ত, দাল, তা। এই জিভের গোড়া, এই জিভের আগা সামনের উপরের দাঁতের আগার সাথে লাগালে লাগালে উচ্চারণ হবে জ, জাল, সা। এটা 12 নম্বর মাখরাজ। কত সহজ বলেন তো? জিভের আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগলে ত, দাল, তা। আর জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ হলে, এই দাঁতের আগা সাথে লেগে উচ্চারণ আজ, আজ, আস, আস, আস। জিভের আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হবে। আবার এই জিভের আগাটা যদি সামনের উপরের এবং নিচের চার দাঁতের আগার সাথে লাগে, তাহলে উচ্চারণ হবে জা, সিন, সদ। দেখেন 13 নম্বর মাকড়া, জিভের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হয়। এতক্ষণ শুধু লাগছিল উপরের দাঁতের, এবার উপরের নিচের আগা। আজ, দেখেন চারটে দাঁতের আগায় আপনার জিভের আগাটা লাগছে। আস, আস, ওই জন্য সিটি টাইপের আওয়াজ হচ্ছে। 14 নম্বর মাখরাজ হলো ওয়াও। এটা দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারণ হয় ওয়া, ওয়া, আউ, আউ। ওই জন্য ওয়াউজের উই, ওয়াউজ আবার ওয়া, দুই ঠোঁট না মিলিয়ে মানে অসম্পূর্ণ মিলে উচ্চারণ হবে। একদম দুই ঠোঁট মিলবে না, মাঝখান থেকে আওয়াজটা বেরিয়ে আসবে আও। হামজা ওয়াউজ আবার আও। আচ্ছা, মিমের মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ, দুই ঠোঁট, একটা ভিজে অংশ হয় ভিতরে আর একটা হয় উপরের শুকনো অংশ, এই শুকনো অংশ মিলিত হবে আম, আম। দুই ঠোঁট শুকনো অংশ মিলিত হয় উচ্চারণ হয় মিম, আম। আচ্ছা, 16 নম্বর মাখরাজ হলো বার মাখরাজ, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয় আব, আব, আব। আচ্ছা, 17 নম্বর মাখরাজ হলো ফা। ফার মাখরাজ হলো সামনের উপরের দাঁত আছে না, এই দাঁত নিচের ঠোঁটের ভিজে অংশই লাগবে, এটা হলো ফার মাখরাজ। আমি দেখিয়ে দিচ্ছি পুরো, আপনারাও এইভাবে মশ করবেন যে আমার উপরের দাঁতটা নিচের ঠোঁটের ভিজে অংশে লাগছে কিনা। নিচের ঠোঁটের ভিজে অংশে সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগে উচ্চারণ হয় আফ, আফ। দেখেন আমার দাঁতটা এসে ঠোঁটের আগা ভিজেই লাগছে, আফ। 18 নম্বর মাখরাজ হলো আলিফের মাখরাজ, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আ, আ, মুখের খালি অংশ থেকে আ, আ। দেখেন কেউ কারোর সাথে লাগছে না, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হচ্ছে। এই 18টা মাখরাজ, এই 18টা মাখরাজ আপনি যদি শুদ্ধভাবে সুন্দরভাবে একবার যদি বসিয়ে নিতে পারেন, আপনি জীবনে ভুলবেন না। আর সেই অনুযায়ী আপনার অক্ষর উচ্চারণ হবে, একবার চোখ মুজে আপনাকে বলে নিতে হবে। তাহলে এই ছিল 18টি মাখরাজ। 18টা মাখরাজ কাকে বলে? মাখরাজ হলো বাহির হওয়ার জায়গা, যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই অক্ষরের মাখরাজ ওই জায়গাটা, তাকে মাখরাজ বলে। মাখরাজ উচ্চারণ নিয়ম কি? যে অক্ষরের মাখরাজ আদায় করবো তাকে সাকিন করে দিয়ে শুরুতে হামজা নিয়ে আসবো, হামজা জাবার আলা হোক, জের আলা হোক, পেশ আলা হোক, বাস। তারপরে আপনি পরস্পর মুখস্থ বলে যাবেন, হামজা হা, আইন হা, গইন খর গোলায় থেকে সম্পর্ক, হামজা হা গোড়ায় থেকে, একদম গলার এই শুরু থেকে, আইন হা গলার মাঝখান থেকে, গইন খ গলার শেষ ভাগ থেকে। তারপর 4 নম্বর মাখরাজ, এটা কিন্তু তিনটে মাখরাজ হয়ে গেল, 6টা অক্ষর হয়ে গেল। 4 নম্বর মাখরাজ কফ, জিভের সাথে, জিভের গোড়া উপরের তালু। তারপরে কাপ, জিভের গোড়ায় থেকে একটু সামনে সরে এসে উপরের তালু। তারপরে 6 নম্বর মাখরাজ জিম শিনিয়া, জিভের মাঝখান উপরের তালুতে লেগে উচ্চারণ হয়। কত সহজ বলুন তো? 7 নম্বর মাখরাজ সাধারণত দদের মাখরাজ। তো দতটা কি? জিভের আগার কিনারা
দেখেন দ, জিভের কিনারা বরাবর ওপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। এটা যেন একদম চোখ মুজে আপনার চোখের সামনে ভাসবে। লাম, লাম বলতেই যেন আপনার মানে চলে আসে যে জিভের আগার কিনারা সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। জিভের আগার কিনারা সামনের উপরের দাঁতের পাশের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ, চাই এপারে হোক চাই এপারে হোক। নুন, জিভের আগা উপরে তালু দিলে উচ্চারণ হয়, একদম সোজা নুন। র, জিভের আগার উল্টোপির উপরে তালু দিলে উচ্চারণ হয়, একদম চোখ মুজে বলে দিতে হবে। ত দালতা, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ হয়। জ জালসা, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হয়। তারপরে কোন মাখরাজ, 13 নম্বর 13 নম্বর মাখরাজ। জাসিন সদ, জিভের আগা সামনের উপরের এবং নিচের দুই দাঁতের আগার সাথে লেগে উচ্চারণ হয়। তাহলে এখানে চারটে দাঁতে মেরে উচ্চারণ হচ্ছে। ওয়াও, দুই ঠোঁট অসম্পূর্ণ মিলে উচ্চারণ হয়, দুই ঠোঁট না মিলিয়ে মাঝখান থেকে উচ্চারণ হয়। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের শুকনো অংশ থেকে মিলিত হয়ে উচ্চারণ হয় আম, আম। আর বা, আব, আব, দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয়। ফা, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারণ হয়। আলিফ, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয়। ব্যাস, এই হলো 18টি মাখরাজ। আপনাকে পানির মতো মুখস্থ রাখতে হবে, যেরকম আমরা মুখস্থ করে রেখেছি আপনাকেও এইভাবে মশ করে মুখস্থ করে নিতে হবে। সবাই ভালো থাকবেন, 18টি মাখরাজ সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।